আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্যে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এমন সত্য ঘটনা যা শুনলে আপনার গা হিম হয়ে যেতে পারে। এই ঘটনাগুলো শুধু ভয়াবহ নয়, বরং এমন কিছু অভিজ্ঞতার সাক্ষী যা বাস্তব অথচ অবিশ্বাস্য। আজকের ঘটনা আপনাকে ভাবতে বাধ্য করবে ভূত বলে কিছু আছে কিনা। তাই আলো নিভিয়ে, হেডফোন লাগিয়ে আর মনটা শক্ত করে বসে পড়ুন, কারণ এখন থেকে আপনি ঢুকে পড়েছেন ভয়ের রাজ্যে। শুরু করছি প্রথম ঘটনা। তিনি যেভাবে লিখেছেন সেইভাবেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আমি ৬ বছর আগে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলাম। অ্যাম্বুলেন্সে কাজ করাটা আমার প্রিয় পেশা ছিল, কিন্তু এখন আমি একটি প্রাইভেট কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করি। আমার প্রিয় পেশা ছেড়ে কেন আজ আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি তা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। আমি রবিন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করছি এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া আরো ৬ বছর আগের ঘটনা। ফিরে যাচ্ছি সেই ৬ বছর আগের সেই দিনটিতে। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। পেশা বললে ভুল হবে, এটা আমার একরকম নেশা হয়ে গিয়েছে। হাসপাতাল থেকে রোগী হোক কিংবা লাশ, তার নিজ ঠিকানায় পৌঁছে দেওয়ার মধ্যে আমি একটা আনন্দ পাই। অ্যাম্বুলেন্সে আমি সহ ২ জন চালক। পালা করে রাত দিনে অ্যাম্বুলেন্স চালাই আমরা। সপ্তাহে ডে আর নাইট পালা বদলানো হয়। এই সপ্তাহে আমার নাইট ডিউটি। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমার ডিউটি। ঘড়ির কাঁটায় তখন রাত ১২:৩০ প্রায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে বসে এক মনে সিগারেট খেতে খেতে অপেক্ষা করছি যাত্রীর। হঠাৎ করেই পাঞ্জাবি পরা ২ জন লোক ছুটে এলো আমার অ্যাম্বুলেন্সের কাছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, ড্রাইভার, সৈয়দপুর যাবে কি? আমি বললাম যাব। তারপর দরদাম শেষে ৩৫০০ টাকায় অ্যাম্বুলেন্স রিজার্ভ করা হলো। আমি দেখলাম দূরে একটা স্লিপিং স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে একটি লাশ ঢেকে রাখা হয়েছে। লাশের পাশেই কালো বরখা পরা ২ জন মহিলা দাঁড়িয়ে আছেন। অ্যাম্বুলেন্স রিজার্ভ করার পর তারা স্লিপিং স্ট্রেচার থেকে লাশ গাড়িতে তুলল। প্রথমে আমি ভেবেছিলাম ওরা কেউ হয়তো লাশের সাথে যাবে, কিন্তু ওরা নিজেদের প্রাইভেট গাড়িতে চড়ে আমাকে একটা ঠিকানা লিখে দিয়ে বলল, আমাদের গাড়ি ফলো করে আসো, যদি আমাদের হারিয়ে ফেলো তবে এই ঠিকানায় আইসো। তারপর আমি গাড়ি নিয়ে চলতে শুরু করলাম। সামনেই হুজুরদের গাড়ি যাচ্ছে আর পেছনে আমি অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ছুটছি তাদের পেছনে। পুরো পথ আমি হুজুরদের গাড়ি অনুসরণ করে এগোচ্ছিলাম। ঘন্টা দেড়েক পর তারা শেরপুর সেতু পার হলো। শেরপুর সেতু পার হওয়ার পর বেরিবিলের সামনে গিয়ে হঠাৎ আমার অ্যাম্বুলেন্স স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়িতে পর্যাপ্ত গ্যাস আছে, তাই স্টার্ট বন্ধ হওয়ার কারণ কি? আমি ফোনের ঘড়ির দিকে তাকালাম। রাত তখন ২:১৫ বাজে। নীরব নিস্তব্ধ চারিদিকে। আমি গাড়ি থেকে নেমে গিয়ে ইঞ্জিনটা ভালো করে দেখলাম। ইঞ্জিন কোনো সমস্যা নেই। তাহলে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? ব্যস্ত ঢাকা সিলেট মহাসড়ক, সাঁই সাঁই দ্রুত গতিতে চলছে বড় বড় বাস এবং ট্রাক। আমার গাড়িটি মাঝ রাস্তায় যেভাবে নষ্ট হয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গাড়িটি রাস্তার পাশে নেওয়া প্রয়োজন। রাস্তায় দাঁড়িয়ে হাত দ্বারা সিগন্যাল দিয়ে ছোট্ট একটি পিকআপ দাঁড় করালাম। এরপর আমি গাড়ির স্টিয়ারিং এ বসলাম এবং সেই ট্রাক অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিল। আমি আস্তে আস্তে স্টিয়ারিং ঘুরিয়ে অ্যাম্বুলেন্স সাইড করলাম। ঘড়ির কাঁটায় তখন ২:৪০ বাজে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে বেরিবিলের তীরে অ্যাম্বুলেন্সে বসে আমি ঘুমে চোখ ঢুলুঢুলু করছে। অ্যাম্বুলেন্স আরেকটিকে ফোন দিয়েছি, সেটা আসতে হয়তো ঘন্টাখানেক লাগবে। হঠাৎ আমার মনে পড়লো, লাশের পাশে তো কেউ আসেনি। লাশের পাশের সিটটা খালি পড়ে আছে। আরেকটা অ্যাম্বুলেন্স আসার আগে এখানেই ঘুমানো যায়। যেই ভাবা সেই কাজ। সামনে থেকে নেমে অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে লাশের পাশের সিটে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। আমার মনে একটুও ভয় হয়নি, কারণ এর আগেও অনেকবার এভাবে ঘুমিয়েছি। ক্লান্ত শরীর, গাটা একটু এলিয়ে দিতেই ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। তখন রাত ৩টা। অদ্ভুত শব্দ শুনে ঘুম ভাঙলো আমার। অ্যাম্বুলেন্সের ভেতরে অন্ধকার। ঘুমানোর আগে তো বাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, তাহলে বাতি নিভালো কে? আমি উঠে বসে পকেট থেকে ফোনটা বের করলাম। এরপর মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করতেই চমকে উঠলাম আর প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠলাম। গাড়ির ভিতরে থাকা লাশটি উঠে বসেছে। লাশটি আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ করে এই লাশটি চিৎকার করে উঠল, যেন কোনো কিছু থেকে ভয় পেয়ে গিয়েছে লাশটি। মৃত লাশ জীবিত হয়ে উঠে ভয়ে চিৎকার করছে, এমন দৃশ্য আমি আর আগে কখনো দেখিনি। আমি ভয়ে এক লাফে গাড়ি থেকে নেমে পড়লাম। চারিদিকে ভালো করে তাকালাম। যা দেখলাম তাতে আরো ভয় পেয়ে গেলাম। আমি তো মেইন রোডে ছিলাম, তাহলে এই বেরিবিলের মধ্যপ্রান্তে কি করে এলাম?
চারিদিকে জল, মাঝখানে একটি শুকনো জায়গায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমি পানির মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। পানিতে তাকাতেই দেখি পানিতে ঘূর্ণি হচ্ছে। আমি ভয়ে পাশের ঝোপে লুকিয়ে পড়লাম। পর্যবেক্ষণ করতে লাগলাম আসলে কি ঘটছে এখানে। কিছুক্ষণ বিলের পানিতে ঘূর্ণি কাটতে কাটতে সেখান থেকে উঠে এলো ঘুটঘুটে কালো তিনটা প্রাণী। কি অদ্ভুত আর ভয়ঙ্কর দেখতে প্রাণীগুলো, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। অদ্ভুত প্রাণীগুলো অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে লাশটা টেনে বের করলো। পুরো পথ যে মৃত লাশ নিয়ে আমি এসেছি সেটা এখন দিব্যি নড়াচড়া করছে, বাঁচার চেষ্টা করছে। কিছুক্ষণ পরেই পিচ পিচ শব্দ করে আরো কয়েকটা ছোট ছোট প্রাণী এবং একটি বড় প্রাণী উঠে এলো বিল থেকে। কেউ লাশের হাত ছিঁড়ে নিয়ে দৌড় দিল, কেউ পা, কেউ মস্তক নিয়ে দৌড় দিয়ে সেগুলো টেনে ছিঁড়ে খেতে লাগলো। আমার পা দুইটি থরথর করে কাঁপছে। জঙ্গলের ভেতর মশার দল একের পর এক কামড় দিয়ে যাচ্ছে আমাকে। আমি ভয়ে নড়তেও পারছি না। যদি ওরা আমার অস্তিত্ব টের পায় তবে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এভাবেই কেটে গেল ঘন্টাখানেক। হঠাৎ করে আমার নাক দিয়ে একটা মশা ঢুকে যাওয়ায় আমি অনেক জোরে হাসি দিলাম। হাসির সাথে সাথে একটি প্রাণী আমার দিকে তাকালো। শীতল সেই দৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো ঝোপের দিকে। তখনই আমি দূরে কতগুলো টর্চের আলো দেখতে পেলাম। এগুলো মাছ ধরার নৌকা। টর্চের আলো দেখতে পেয়ে অদ্ভুত প্রাণীগুলো দ্রুত পানিতে নেমে গেল। আমি ঝোপ থেকে বের হয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে নৌকাগুলো দ্রুত এসে তীরে ভিড়ল। তারা চারদিকে খন্ড খন্ড হাবলে খাওয়া দেহ দেখে আমার কাছে জানতে চাইলো এখানে কি হয়েছে আর আমি এত ভয় পেয়ে আছি কেন। আমি সব খুলে বললাম তাদের মধ্যে 50 ঊর্ধ্ব এক জেলে বললেন, তোমার কপাল ভালো ছিল তাই বেঁচে গিয়েছো। তুমি আত্মসী পিশাচের খপ্পরে পড়েছিলে। এই বিলে একা কোনো মানুষ পেলেই ওরা খেয়ে ফেলে। ওদের সাথে কথা বলতে বলতে আমার নিজের ফোনের কথা মনে পড়লো। ফোনটা হাতে নিয়ে দেখলাম প্রায় 50টি মিস কল। আরেক ড্রাইভার জসিম আর লাশের স্বজনরা কল দিচ্ছিল। আমি জসিমকে আর লাশের স্বজনদের সব খুলে বললাম। সব শুনে তারা বেরিবিলে ছুটে এলেন। ততক্ষণে ফজরের আজান হয়ে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে। লাশের স্বজনরা কান্নায় ভেঙে পড়লেও আমি প্রাণে বেঁচে গেছি সেজন্য শুকরিয়া আদায় করলো। তারপর তারা ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে গেল দাফনের জন্য। 4টা নৌকা একসাথে করে আমার অ্যাম্বুলেন্স বিলের মাঝখান থেকে তীরে নিয়ে এলাম। আমি অ্যাম্বুলেন্সে উঠে স্টার্ট দিতেই গাড়ি স্টার্ট হয়ে গেল। তখন বুঝতে পারলো রাতে গাড়ি নষ্ট হওয়া থেকে শুরু করে বিলের মাঝখানে যাওয়া এইসব ওই অপশক্তির কাণ্ড। এই ঘটনার পর আমি অ্যাম্বুলেন্সে চাকরি ছেড়ে দিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে ড্রাইভার হিসেবে যোগদান করেছি। ঘটনাটি আজ প্রায় 6 বছর হয়ে গিয়েছে। আজও মাঝে মাঝে স্বপ্নে সেই ভয়ানক স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। আমার চোখে আজও ভেসে ওঠে সেই বীভৎস দৃশ্য। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, কিন্তু লেখার সময় আমার সেই রাতটার কথা ভেবে শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। আমার অ্যাম্বুলেন্সে কাজ করার সময়ের আরো ঘটনা আছে। আমার এই ঘটনাটি প্রচার হলে এবং আপনাদের সাড়া পেলে আবার লিখবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন এক ভয়াল সত্য ঘটনা, যা রীতিমতো গায়ে কাটা দেওয়া অভিজ্ঞতা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ ভয় আরেক রূপে ধরা দেবে। চলুন এবার শুনি আরেকটি সত্য ঘটনা, যেখানে বাস্তবতা আর অশরীরের মাঝখানে হারিয়ে গিয়েছিল একটি গ্রামের অনেকগুলো মানুষ। তিনি যেভাবে লিখেছেন সেইভাবেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, যারা রাতে মাছ ধরা পছন্দ করেন তাদের জন্য আমার জীবনে ঘটে যাওয়া এক লোমহর্ষ ঘটনার বর্ণনা করতেছি। আমি ভয়ের রাজ্যে সবগুলো ঘটনা শুনেছি, আশা করি আমার ঘটনাটি প্রচার করবে। শুরু করছি ঘটনা। একদিন সকাল থেকেই আমি মজিদ ভাইকে একটা বিশেষ উদ্দেশ্যে খুঁজছিলাম। লোকটি খুব মাছ ধরার নেশা। রাত দুপুরে এখানে সেখানে মাছ ধরতে যায়। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, ভাই আপনার ভয় করে না? সে 32 দাঁত বের করে বলল, ভূতের কথা বলছো? আমি তো ভূত চাবাইয়া খাই। আমারও আবার মাছ ধরার খুব শখ, তাই মজিদ ভাইয়ের সাথে আমার প্রচুর খাতির। আজকে তাকে আমার ভীষণ দরকার। একটা জায়গায় তাকে নিয়ে যাব, সাহসী লোক খুব দরকার। আর সে ছাড়া আর কেউ ওই জায়গায় যাবে না, সেটা আমি নিশ্চিত। ভাবিকে মজিদ ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলল, মনে হয় ওই শ্মশান ঘাটে বড়শি দিয়ে মাছ ধরছে। কত না করলাম, গিয়ে শুনে কার কথা, কত কথা শুনি। দেখো সাবধান, তুমি আবার ওই পথে যেও না। তোমার ভাই বাড়িতে আসলে তোমার সাথে দেখা করার কথা বলবো। আমি কিছু না বলেই চলে আসলাম। দ্বীপ প্রহর, চারদিকে কোনো জনমানব নেই। সূর্যটা ঠিক মাথার উপরে উঠে এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গাল বেয়ে বেয়ে পড়ছে। নদীর পাড় ধরে হেঁটে আমাকে যেতে হবে সামনের শেওড়ার ঝোপ দিয়ে। শেওড়া গাছ খুব ঘন,
ফলে সূর্যের আলো এর নিচে ঠিক মতো আসে না, যার দরুন জায়গাটি সবসময় ঘুটঘুটে অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে থাকে। দূর থেকে কেমন জানি ভৌতিক আবহাওয়া অনুভব করলাম। শেওড়ার ঝোপের নিচে আসার সাথে সাথেই শরীরে একটা ঝাপসা গরম অনুভব করলাম, সাথে সাথেই শরীরে একটা ছমছমে অনুভূতি। গভীর জঙ্গলের দিকে তাকালাম। বিদঘুটে অন্ধকার, দিনে দুপুরেও জায়গাটাতে সবসময় অন্ধকার হয়ে থাকে। যাই হোক, আমি হেঁটেই চলছি আমার গন্তব্যে। সামনে যে বাঁশের ঝাড়টি দেখা যাচ্ছে দূর থেকে, সেটা বড় অদ্ভুত লাগছে। তখন এই বাঁশ ঝাড়টি নিয়ে আমার একটি কথা মনে পড়ে গেল। একদিন এক লোক এমনি এক দ্বীপ প্রহরে এই বাঁশঝাড়টির নিচ দিয়ে যাচ্ছিল বড়শি নিয়ে মাছ ধরার জন্য। যাওয়ার সময় দেখে একটি বাঁশ মাটিতে পড়ে আছে। ওই লোক মনে করলো এতটা না ঘুরে এই বাঁশের উপর দিয়েই চলে যায়। যেই ভাবনা সেই কাজ। বাঁশের কঞ্চি সরিয়ে যখন বাঁশের উপর দিয়ে পার হতে যাবে, ঠিক তখনই বাঁশটি তাকে সহ দাঁড়িয়ে পড়লো। তখন এই লোকের সে কি চিৎকার! সেই সময় নদী দিয়ে যাচ্ছিল এক নৌকা, তারা এসে তাকে গাছ থেকে নামালো। নামানোর সাথে সাথেই লোকটি অজ্ঞান হয়ে গেল এবং লোকটি সারা শরীর নীল হয়ে গেল। সুস্থ হওয়ার পর উনি যা বলেছেন তা ছিল এইরকম যে, বাঁশটি যখন আমাকে নিয়ে দাঁড়িয়ে যায় তখন আমি দেখলাম কিছু ছোট ছোট ছেলে মেয়ে আমাকে দেখে নামছে। তাদের ইয়া বড় বড় দাঁত, আর দাঁত থেকে রক্ত পড়ছে, আর জিহ্বাটা ছিল খুব কালো। আল্লাহ আমারে নিজ হাতে বাঁচাইয়া দিছে। এছাড়াও একদিন জেলে পড়ার নতুন বউ সেখানে একটি ভাঙা বাঁশ দেখে গরু বেঁধে রেখে গেল এবং ভাবলো ঘাসও খেতে পারবে, আবার বাঁশের কচি পাতাও খেতে পারবে। কিন্তু যখন গরুটি বিকেল বেলা পানি ও ভাতের মার খাওয়াতে গেল, তখন গরুটিকে না দেখে এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ দুটি বাঁশের বাতাসে ঘর্ষণের ফলে অদ্ভুত শব্দ শোনা গেল, কিছুটা মাংসের হাড় চিবিয়ে খাওয়ার মতো শব্দটি শুনে যখন উপরে তাকালো, তখনই সেই বউয়ের চিৎকার। তার চিৎকার শুনে যখন জেলে পাড়ার লোকেরা দৌড়াইয়া আসলো, তখন ওই মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। কেউ কিছুই না বুঝে যখন এদিক সেদিক তাকিয়ে ঘটনাটি বোঝার চেষ্টা করতে লাগলো, তখনই সেই বাঁশের বাতাসের অদ্ভুত শব্দটি ভেসে আসলো। সবাই উপরে তাকিয়ে চোখের পলকে একসাথে জড়ো হয়ে গেল। কারো মুখ দিয়ে একটুও শব্দ বের হলো না। শুধুমাত্র মহিলাটির অজ্ঞান দেহটি বয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। গ্রামের সবাই চিৎকার শুনে জেলে পাড়ায় জড়ো হলো। সবার মুখে এক কথা, ঘটনা কি? বয়োজ্যেষ্ঠ জেলে জলিল দাদু সবাইকে নিয়ে বাঁশঝাড়ের দিকে রওনা হলো। অতি উৎসাহী কয়েকজন আগে আগে দৌড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই অতি উৎসাহীরা পেছনে দৌড়াতে লাগলো আর বোবাদের মতো চিৎকার করতে লাগলো। সবাই তো অবাক, কি হয়েছে তারা কোনো কিছুই বলতে পারলো না। শেষে সবাই মিলে ওই জায়গায় গেল। উপরে তাকিয়ে দেখলো গরুটি একটি বাঁশে ঝুলে আছে, সারা শরীর থেকে খাবলা দিয়ে মাংস ছিঁড়ে খাওয়ার দাগ স্পষ্ট। যারা সেখানে গিয়েছিল তাদের কাছ থেকে যা শোনা গেল তা ছিল এইরকম। আমরা দেখলাম গরুটি ঝুলে আছে আর 4-5টি ছোট বাচ্চা ওই গরুটির ওপর ঝুলে আছে, তাদের হাতের নখ দিয়ে সেই গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি বিভৎস দৃশ্য! সেই থেকে এই পথে আর কেউ খুব একটা আসে না। নিতান্তই যদি কারো আসতে হয় তবে সাহসী কাউকে নিয়ে আসে। যাই হোক, আমি যে চলে যাচ্ছি আমার গন্তব্যে। আমি বাঁশঝাড়ের খুব কাছে চলে আসলাম। কিছুটা ভয় লাগছে। বাঁশঝাড়ের কাছে এসে আমার চক্ষু ছানা ভরা। আমি তো অবাক, এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আগের ঘটনাগুলো খুব মনে পড়ছে। একটা বাঁশ ভেঙে পড়ে আছে রাস্তার উপর, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর সোজা বাঁশটিকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলাম। বাতাসে বাঁশে ঘর্ষণের সেই বিভৎস শব্দটি শোনা যাচ্ছে। আমি উপরে তাকালাম না। বুঝতে পারছিলাম আমাকে একই ভয় দেখানো হবে, তাই কোনোভাবেই উপরে তাকাবো না। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। রাক্ষসের শিকার মিস হয়ে গেলে যে বিভৎস শব্দ করে, কিছুটা সেই রকম। আমি যত দূরে সরে যাচ্ছি ততটা শব্দের ক্ষিপ্ততা বেড়েই চলেছে। সামনে নদীর একটা বাঁক দেখা যাচ্ছে। এই বাঁকটার পরেই শ্মশান ঘাট। যদিও এটা অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা হয়েছে, সেটাও একটি বিরাট ঘটনা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়া কাঠ, ছেঁড়া মাথা, কিছু চুল পড়ে আছে। দূরে একটা গাছে একটা বালিশ ঝুলছে। আমি ভূত খেকো মসজিদকে খুঁজছি। ওই তো নদীর পাড়টায় একটু নিচে মাথা দেখা যাচ্ছে। আমি সামনে এগোলাম, দেখলাম লোকটা এক মনে হাতে বড়শি নিয়ে বসে আছে। গিয়ে বললাম, মজিদ ভাই। কোনো সাড়া নাই। আমি আবার বললাম, ভূত খেকো মজিদ ভাই। এইবার উনি পেছনে তাকালেন এবং সাথে সাথেই চিৎকার দিয়ে আমি জ্ঞান হারিয়ে
মাটিতে পড়ে যাই। তারপর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজের বিছানায় শুয়ে আছি। কিছু লোক আমাকে সেখান থেকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে এসেছে। তখন নদীর ধারে আসলে মজিদ ভাই ছিল না। ভয়ানক দেখতে একটা কিছু ছিল যা দেখে আমি ভয়ে জ্ঞান হারাই। মজিদ ভাই আমি পৌঁছানোর আগেই চলে এসেছিল, তবে আমি সেখান থেকে প্রাণে বেঁচে ফিরেছি, এটাই অনেক। এরপর আমি আর কখনোই সেখানে যাইনি। গ্রামের মানুষও সেই জায়গায় একা কখনো যায় না। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, লেখায় অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করবেন। আপনি যদি সেই জায়গাতে যেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আগামীতে আমি আরো ঘটনা পাঠাবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনারা নিশ্চয়ই এই ঘটনাগুলো শুনে শিউরে উঠেছেন। যদি আপনাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে এখনই ভয়ের রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার কেমন লাগলো। আমি বুলবুল আবারও ফিরবো আরেকটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভয়কে সম্মান জানান আর সতর্ক থাকুন। খোদা হাফিজ।